ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। আজকে আমি উচ্চ মাধ্যমিক যা পরীক্ষার্থী আছো 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বাংলায়, তাদের জন্য যে তোমাদের আমার বাংলা গ্রন্থটি আছে, আমার বাংলা গ্রন্থে তোমাদের পরপর আমি যে বিষয়গুলো তোমাদের কাছে আমি হাজির করছি। আমরা জানি তোমাদের এই জায়গাতে বাংলায় অনেকে টেক্সট না পড়ার জন্য ঠিক প্রশ্ন উত্তর লিখতে পারে না, ভুলভাল উত্তর লিখে। আর এই টেক্সট খুঁটি না পড়লে এখান থেকে খুঁটিয়ে প্রশ্ন হয়, যার জন্য তোমাদের টেক্সট পড়া খুব ভীষণ জরুরি। তা আজকে যারা আমার উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলার প্রিয় ছাত্রছাত্রী আছে তাদের জন্য মোস্ট ওয়েলকাম। যারা আমার পরিবারের সদস্য আছো, যারা এখনও আমার পরিবারের সদস্য হতে পারোনি, তারা অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। চলো আজকে তোমাদের যে বিষয় নিয়ে হাজির হচ্ছে সেটা হচ্ছে আমার বাংলা গ্রন্থের ছাতির বদলে হাতি। কবি সুভাষ মুখোপাধ্যায়ের বিখ্যাত এটি তোমাদের গল্প ছাতির বদলে হাতি। আজকে তোমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা হয়ে যাক। দেখো তাহলে গল্পটির শুরু এখান থেকেই। গল্পের নামকরণই বুঝতে পারছো যে ছাতির বদলে হাতি। তার মানে হচ্ছে কি বলতো, যে ছাতা দিয়ে একটি হাতি কেনা যায়। তার মানে হাতির দাম তো প্রচুর আর ছাতার দাম তো খুবই কম। তাহলে একটা ছাতার পরিবর্তে কি হাতি কেনা যায়? এটাই এই নিয়ে গল্প। অবশ্যই একটি ছাতার পরিবর্তে কিভাবে তৎকালীন জমিদার বা সামন্ত অত্যাচার গ্রামীণ জীবনে ঘটত, সে প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের কবি সুভাষ মুখোপাধ্যায়, লেখক সুভাষ মুখোপাধ্যায় আমাদের সেটি কিন্তু উপস্থাপনা করেছেন আমার বাংলা গ্রন্থের মধ্যে। তো এই গ্রন্থের মধ্যে দেখব জমিদারদের অত্যাচারে কীভাবে শোষিত হতো, নির্যাতিত হতো, তারই গল্প কিন্তু এখানে। তাই আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি। দেখো, নাকের বদলে নরুন পেলাম টাক ডুমা ডুম ডুম। তাহলে কি বলছে? নাকের বদলে নরুন পেলাম। তো এটা একটা আমাদের জীবনের গল্প, যে বাঁদর নিয়ে গল্প। হয়তো নাকটির পরিবর্তে নরুন পেলাম, সেটাই নিয়ে টাক ডুমাডুম আনন্দ। কিন্তু এটা গল্প হতে পারে, কিন্তু একটা ছাতির বদলে 1 নয় 2 নয়, একেবারে 3/36 বিঘে জমি। এটা তো আশ্চর্যের বিষয় যে একটা ছাতার দাম কি আছে, যা দিয়ে 1 বিঘা নয়, 2 বিঘা নয়, 12 নয়, একদম 3/36 বিঘা জমি। আর নাকের বদলে নরুন, সে তো তার কাছে কিছুই নয়। বিশ্বাস হয় না? বেশ, একবার তোমরা হালুয়াঘাটে বন্দরে যেও। যদি তোমরা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেতে পারো হালুয়াঘাট বন্দরে, সেখানে দেখবে যে সেখানে মনমোহন মহাজনের গদিতে গেলেই বুঝতে পারবে কি তেজ বন্দ কি তেজা রতি। অর্থাৎ সেখানে যে মনমোহন গদি সেটা কিন্তু এখনও আছে। সেখানে গিয়ে দেখবে যে জমিদারদের কি অত্যাচার, কি তেজ চলছে সেখানে। মনমোহন মহাজন গত হয়েছেন অনেক দিন, হয়তো মনমোহন মহাজন অনেক দিন গত মানে মারা গেছেন, কিন্তু সে মহাজনের পন্থা আজও টিকে আছে। সে অত্যাচার কিন্তু সমাজ থেকে উঠে যায়নি। 25-30 বছর আগেকার কথা লেখক বলছেন। তিনি যে সময়ের কথা বলছেন সেটা তার থেকে হয়তো 25-30 বছর আগের কথা। হালুয়াঘাট বন্দরে গারো পাহাড়ের নিচের এক গ্রাম, যে গ্রাম থেকে সদাই এসেছিল এক গারো চাষি। তাহলে হালুয়াঘাট বন্দর থেকে একজন গারো চাষি এসেছিল বাণিজ্য করতে। নাম তার চ্যাংম্যান। এই চ্যাংম্যানই কিন্তু গল্পের মূল বিষয়বস্তু। চ্যাংম্যান এখানে বাণিজ্য করতে এসেছিল, ব্যবসা করতে এসেছিল। চ্যাংম্যান খুব বড় লোক নয়, মধ্যবিত্ত গরিব পরিবারে সে কিন্তু ব্যবসার জন্য মাল নিতে এসেছিল। এমন সময় দেবতা স্তম্ভিত। দেবতা বলতে এখানে প্রাকৃতিক দুর্যোগে দেবতাকে বলা হচ্ছে। অবাক হয়ে বৃষ্টি হচ্ছে, পৃথিবী কম্পিত করে মুষলধারে বৃষ্টি। এমনই বৃষ্টি শুরু হলো যে সে বৃষ্টি থামার নাম চর্চা নেই। সে বৃষ্টি ধরবার লক্ষণই ধরবার মানে থামবার কোনো লক্ষণই নেই। এদিকে দিন তো হেলে রাত টোলে, অর্থাৎ দিন শেষ হয়ে রাত্রি হলো। বাড়ি ফেরার উপায় কি? চ্যাংম্যান ভাবছেন কিভাবে তিনি বাড়ি ফিরবেন। মনমোহন মহাজনের দোকানের ঝাঁপির নিচে চ্যাংম্যান আশ্রয় নিয়েছিল।
তাহলে মনমোহন মহাজনের আড়তে জিনিস কিনতে গিয়ে সেখানে তিনি তার দোকানে যে ঝাঁপি, যেটা আমরা শাটার বলি হয়তো, তার নিচে উনি কিন্তু আশ্রয় নিয়েছিলেন এবং এক নাগাড়ে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ মহাজন যেন করুণার অবতার হয়ে উঠল। যে মহাজনরা অত্যন্ত নিষ্ঠুর, তিনি তার প্রজার প্রতি কি করে এত করুণাময় হয়ে উঠলেন জানি না, চ্যাংম্যানও বুঝতে পারেনি। তাই বলছে হঠাৎ মহাজন যেন করুণার অবতার হয়ে উঠল। একেবারে খাস কলকাতা থেকে খরিদ করে আনকোরা নতুন একটা ছাতা চ্যাংম্যানের মাথায় ওপরে মেলে দিয়ে মনমোহন বলল, তাহলে একদম খাস কলকাতা থেকে একদম রসিদ করে আনা একটা ছাতা চ্যাংম্যানের মাথায় মনমোহন জমিদার বা আড়তদার তার মাথায় মেলে দিয়ে বলল, যা যা ছাতিটা নিয়ে বাড়ি চলে যা। ছাতা নিয়ে তাকে বাড়ি চলে যেতে বলল। নিজে ভিজিস তাতে ক্ষতি নয়, নিজে ভিজলে ক্ষতি খুব একটা নয়, কিন্তু এতগুলো পয়সার সওদা যে ভিজে পয়মাল হয়ে যাবে, এই পয়মাল মানে নষ্ট হয়ে যাবে। এতগুলো সওদা মানে ব্যবসা, এতগুলো পয়সা দিয়ে তুই যে ব্যবসা করেছিস তার মালগুলো নষ্ট হয়ে যাবে। তাই এই নতুন ছাতাটা তোকে দিলাম, এটা নিয়ে তুই বাড়ি চলে যা। মহাজনের দরদ হঠাৎ কিসে এত উতলে উঠল? এত দরদ তো হয় না, কি করে হলো? এটা কিন্তু সত্যিকারের অবাক হয়ে যায় আমাদের, কে বলো তো? অবাক হয়ে যায় আমাদের চ্যাংম্যান, যে গল্পের মূল নায়ক। চ্যাংম্যান দোমনা হয়ে ভাবছে নেব কি নেব না। অর্থাৎ চ্যাংম্যান ভাবছে যে এই ছাতাটা নেওয়া আমার ঠিক হবে কি হবে না। নিশ্চয়ই অনেক দাম, নিশ্চয়ই এই ছাতাটার অনেক দাম হবে, হাতেও তো পয়সা নেই, তাহলে কি করে সেই ছাতা নেওয়া যায়? সে কিন্তু খুব চিন্তায় পড়ে গেল। তো যাই হোক, দেখো তারপরে নগদ, তখন সে বলল, আরে নগদ পয়সা নাই বা দিলে, যখন তোমার সুবিধা হয় তখন দিলেই হবে, এর জন্য কিছু ভেবো না। আর এই আশ্বাসও দিল যে তুমি নগদ না দিলেও এখন কোনো ক্ষতি নেই, তোমার যখন সুবিধা হবে তখন তুমি দেবে, এর জন্য তুমি এত ভাবতে হবে না। মনমোহনকে ভরসা দিল কে? সেই মহাজন। চ্যাংম্যান ভাবল, এমন সুযোগ কি হাতছাড়া করা উচিত? যে এরকম সুযোগ দিচ্ছে নিশ্চয়ই নেওয়া উচিত। তাই নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে সে বাড়ির দিকে চলল। ছেলে পুলে বউ তার পথ চেয়ে বসে আছে। তার বলতেকার চ্যাংম্যানের ছেলে পুলে স্ত্রী এরা বসে আছে, কখন সে কিন্তু বাড়ি যাবে, জিনিস নিয়ে যাবে, রান্না হবে। চ্যাংম্যান গেলে তবে হাঁড়ি চড়বে, যখন চ্যাংম্যান বাড়ি যাবে তারপর চ্যাংম্যানের বাড়িতে হাঁড়ি চড়বে, এমনই অবস্থা। এইভাবে সেদিন চ্যাংম্যান কিন্তু বাড়ি ফিরেছিল। মহাজন ভাগ্যিস তাকে ছাতাটা দিয়েছিল। চ্যাংম্যান ফিবার হাটে যায়, ফিবার মানে পরের বার আবার হাটে যায়। মনমোহনকে বলে, বাবু পাওনাগণ্ডা মিটিয়ে নেন, অর্থাৎ আমার যে ধার ঋণ আছে এগুলো আপনি নিয়ে নেন। মনমোহন ফিবারই বলে, আহা অত তাড়া কিসের, দিন সে দিনক্ষণ পরে। অর্থাৎ ছাতার দামটা সে দিতে চেয়েছিল, কিন্তু মনমোহন বলল, না এখন এত তাড়া কিসের, পরে দিও। কেন বলো তো? যাতে করে সুদটা বাড়ে, আর তাতেই শোধ করলে সুদটা তো বাড়বে না। এটা কিন্তু আমাদের চ্যাংম্যান বুঝতেই পারেনি। এমনি করে বছর, তারপর আরও বছর চলে যায়। ধার করে ছাতি কেনা কথা চ্যাংম্যান ভুলেই যায়। অনেকবার তো বলেছে, কিন্তু শোনে নিতেই চায়নি সুদ বাড়ার জন্য। তাই এবার চ্যাংম্যান নিজেই ভুলে গেছিল যে সে ধার করে ছাতা কিনেছিল। হঠাৎ একদিন হাটবারে মনমোহন চ্যাংম্যানকে পাকড়াও করে মানে কি বলতো, ধরে ফেলে একদিন। কিন্তু মনমোহন ভাবলো চ্যাংম্যান তাকে এড়িয়ে চলছে, তাই একদিন অনেকদিন ভুলে যাওয়ার অনেকদিন পরে মনমোহন চ্যাংম্যানকে পাকড়াও করে, ধরে নেয় এবং বলে, কি বাছাধন, বড্ড যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। আর তাকে বলে, তুমি ভয়ে পালিয়ে বেড়াচ্ছ না, পাওনা মিটিয়ে দিয়ে যাও। আর সত্যিই কিন্তু চ্যাংম্যান ভুলে গিয়েছিল। মনমোহনের এখন কথাই চ্যাংম্যানের আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পেরেছে কত বড় বিপদে সে পড়েছে। চ্যাংম্যান বুঝতে পারে সে এবার ইঁদুর কলে পড়েছে। ইঁদুর যেমন যাতা করে চাপা পড়ে যায়, এই মুহূর্তে কিন্তু চ্যাংম্যানের কোনো টাকা নেই। যখন টাকা ছিল দিতে চেয়েছিল, হঠাৎ বিপদে পড়ে গেল সে। মনমোহন তার লাল খেরোয়
বাঁধানো জাবদা খাতা বের করে যা পাওনা দেখালো তাতে চ্যাংম্যানের কপালে উঠল। মনমোহন তার লাল দড়ি বাঁধা খাতাটি বের করে যা দেখালো তাতে কিন্তু তার মাথায় কপালে উঠল, কারণ এই কবছরে চক্রবৃদ্ধি হারে ছাতির দাম বাবদ সুদ সমেত পাওনা হয়েছে 1000 খানেক টাকা। অর্থাৎ এই কয়েকটি বছরে চক্রবৃদ্ধি হারে তার সুদ হয়েছে কত? প্রায় 1000 খানেক টাকা। তখনকার দিনে 1000 খানেক টাকার কিন্তু ভীষণ দাম ছিল, যেটা একটা হাতির দাম। বিশ্বাস করো, এটা কিন্তু কোনো বানানো গল্প নয়, সত্যিকারের গল্প। যদি তুমি এই অঞ্চলে যাও, পাকা চুল প্রত্যেকটা ডালু, হাজং, গারো, চাষি এরা কিন্তু তার প্রমাণ দেবে, তার সাক্ষী দেবে যে হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ সত্য। অর্থাৎ তোমাদের যে লেখক সুভাষ মুখোপাধ্যায় যা লিখেছেন সেটা বাস্তব। বৃদ্ধ পাকা চুলওয়ালা লোকেদের জিজ্ঞেস করবে কি অত্যাচার করতেন সেই পূর্বপুরুষেরা। তারপর দেখো ডালুদের গ্রাম, যে ডালু উপজাতি আছে সেখানে কুমার গাঁতির নিবেদন সরকারের মুদিখানায় 2 বছর বাকিতে মশলাপাতি কেনার জন্য। তার ডালুদের গ্রাম, ডালু মানে একটা উপজাতি, সেখানে কুমার গাঁতি নিবেদন নামক একটা সরকারের মুদিখানা আছে। কুমার গাঁতি নিবেদনের একটা মুদিখানা, সে মাল বিক্রি করে 2-10 বছরে মশলা বাকি কেনার জন্য নিবেদনের 66 বিঘে জমি কুটিশ্বর সাহা এমনি করে দেনার দায়ে কেড়ে নিয়েছেন। তাহলে বুঝতে পারছো কি এখানে কি বললো, যে ডালু উপজাতিদের যে গ্রাম কুমারগাতি, সেখানে নিবেদন সরকারের মুদিখানায় 2-10 বছর বাকিতে মশলাপাতি হয়ে শেষ পর্যন্ত দেখা যায় যে ওই নিবেদন সরকার, যিনি ওনার জমিদার বা দোকানের মালিক, তার কিন্তু 66 বিঘা জমি কিন্তু কেড়ে নিয়েছিল, টাকা শোধ দিতে পারেনি, শুধু মশলার বাকি হিসেবে। বুঝতে পারছো, মশলা জমে 66 বিঘা জমি ওই কুমারগাতি নিবেদন কুটিশ্বর সাহার কাছ থেকে কেড়ে নিয়েছিল। আরেক ধুরন্ধর মহাজন এক চাষিকে ধারে কোদাল দিয়ে তার কাছে 15 বিঘা জমি মোচড় দিয়েছিল। অর্থাৎ একজন চাষির খুব কোদাল প্রয়োজন হয়েছিল, সেজন্য একজন মহাজন তাকে ধারে কি দিয়েছিল? একটা কোদাল। আর সে কোদালের দাম শোধ করতে না পারলে তার কাছে 15 বিঘা জমি কিন্তু তুলে নিয়েছিল। তার দুটো ঘটনা পড়লে এই প্যারার মধ্যে। একটা বলছে ডালুদের গ্রাম কুমারগাতি, সেখানে নিবেদন সরকারের মুদিখানায় 2-10 বছরে মশলা বাকি থাকার জন্য নিবেদন সরকার ওই মহাজন কোটেশ্বর সাহার দেনার দায়ে পুরো 66 বিঘা জমি কেড়ে নিয়েছিল। আর একটা চাষির একটা কোদাল ধার দিয়ে শোধ করতে পারেনি বলে 15 বিঘা জমি কেড়ে নিয়েছিল। তাহলে একজনের 66 বিঘা জমি আর একজনে হচ্ছে 15 বিঘা জমি। এই অঞ্চলে 50টা গ্রামে ডালুদের বসবাস, 50টা গ্রামে এই ডালু উপজাতির বসবাস। তো সত্যিকারে ডালুরা কিন্তু সংখ্যায় যথেষ্ট বেশি এই উপান্ত অঞ্চলে। কথাবার্তায়, পোশাক পরিচ্ছদে হাজংদের সঙ্গে এদের খুব মিল। তাহলে হাজং একটা উপজাতি, ডালু একটা উপজাতি। তো এই পোশাক পরিচ্ছদে কিন্তু হাজংদের সঙ্গে এই ডালুদের ভীষণ মিল। কে ডালু কে হাজং তুমি বুঝতে পারবে না, দেখতে অনেকটা একই রকম হবে, কিন্তু ডালুদের জিজ্ঞেস করলে ওরা বলবে হাজংরা জাত ছোট, আর হাজংদের বলবে ঠিক উল্টোটা বলবে। অর্থাৎ বুঝতে পারছো যে এখানে একে অপরকে দোষারোপ করবে। ডালুদের জিজ্ঞেস করলে ওরা বলবে হাজং বড়, হাজংদের জিজ্ঞেস করলে ওরা বলবে ডালু বড়। ডালুরা বলে সেদিন আর নেই, অর্থাৎ ডালুদের সেই দিন আর নেই। আগে ছিল তারা অন্ধ বোকার জাত। একসময় ওরা অন্ধ বোকার জাত ছিল। পাহাড়ের নিচে যেদিন থেকে ওই লাল নিশান খুঁটি গেড়েছে সেদিন থেকেই তাদের চোখ ফুটে গেছে। অর্থাৎ যেদিন থেকে কমিউনিস্ট পার্টি উদ্ভব ঘটেছে, লাল নিশান মানে কমিউনিস্ট পার্টি সিপিএম পশ্চিমবঙ্গে 30 বছর ছিল, এখন নেই, চলে গেছে। তো যাই হোক, তারা যখন ওই লাল নিশান গেড়েছিল তখন কিন্তু ওরা এই নিচু জাতির শ্রেণী উন্নতি হয়েছিল। এই ডালু বলো হাজং বলো, কিন্তু এরা শুধু বলে আমি বড় জাত, ও বলে আমি বড় জাত। সে দিন ছিল বটে, সেদিন অবস্থাও কিন্তু ওদের খারাপ ছিল না। শুধু মনমোহন মহাজন আর কুটিশ্বর সাহায় নয়, এই দুটো যোদ্ধার পড়লাম আমরা, মহাজন আর কুটিশ্বর সাহা, এরা ছাড়াও
ছিল জোরদার আর তালুকদার দিয়ে নিরঙ্কুশ শাসন। অর্থাৎ আরও জোরদার আরও তালুকদার ছিল যারা নিরঙ্কুশ শাসন অত্যাচার করত। আর সেই সঙ্গে ছিল ব্রিটিশ সিংহের দাপট, ব্রিটিশদের অত্যাচারও ছিল। সিংহ যার নাম পশুরাজ, সিংহ মানে বুঝতেই পারছো ব্রিটিশদের সিংহের মধ্যে দাপট ছিল। পশুরাজ যেমন বনে রাজ করে, তখন ব্রিটিশরা আমাদের এখানে রাজত্ব করত, তারা অত্যাচার করত, তার সঙ্গে জমিদাররা অত্যাচার করত আমাদের গরিব চাষিদেরকে। জমিদারের খামারে জমির ধান তুলতে হবে, প্রত্যেক চাষির কর্তব্য ছিল চাষ শেষ হলে সেই ধানকে জমিদারের খামারে তুলে দেওয়া। খামার মানে যেখানে ফসল রাখা হয়। জমিদারের পাওনাগণ্ডা মিটিয়ে তবে চাষি তার ঘরে ফিরে যেতে পারত। যতক্ষণ না পর্যন্ত পাওনাদারদের সব টাকা মিটিয়ে দেবে ততক্ষণ না পর্যন্ত কিন্তু কোনোভাবেই তারা বাড়ি ফিরতে পারবে না। বিভিন্ন ধার ছিল, চুক্তির ধান তো বটেই, চুক্তির ধান তো শোধ করতে হবেই, তার উপরে কর্জার ধান শোধ করতে, কর্জা মানে ধার, এইসব শোধ করতে করতে তারা আবার ঋণ করত। তাছাড়া দেখো, তাছাড়া আছে হাজার রকমের আবওয়াব। আবওয়াব মানে বিভিন্ন ধরনের কর, খাজনার চেয়ে বাজনা বেশি, অর্থাৎ ট্যাক্সের চেয়েও বিভিন্ন ধরনের প্রমোদ কর এদের বেশি নেওয়া হতো। যে চাষি বুকে রক্ত জল করে এবং ফসল ফলালো, শেষটায় তাকে শুধু পালা করে হাতে করে ফিরতে হতো, আর খালি হাতে ফিরতে হতো। এদের বিভিন্ন প্রকারের যে কর ছিল এবং অদ্ভুত ধরনের কর দেখবে এখানে তেমনই একটা করে উল্লেখ আছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। এদিকে আরেক রকমের প্রথা আছে, নানকার প্রথা, এটা কিন্তু এক প্রকারের কর। নানকার প্রজাদের জমিতে সত্ত্ব ছিল না। নানকার প্রজা মানে যারা ভূমিহীন, তাদের জমিতে কোনো সত্ত্ব ছিল না, জমির আম কাঁঠাল তাদের অধিকার ছিল না, জমির মধ্যে যে আম কাঁঠাল হবে সেখানেও ছিল না কোনো অধিকার। জমি জরিপের পর 2.5 টাকা খাজনা সাব্যস্ত হতো। এখানে জমি মাপ পড়ে তাদের 2.5 টাকা খাজনা দিতে হতো। খাজনা দিতে না পারলে, দেখো, খাজনা দিতে না পারলে তহসিলদার প্রজাদের কাছারিতে ধরে নিয়ে যেত। প্রজারা যদি কর দিতে না পারত তাহলে ওদের একটা প্রজা ছিল যার নাম তহসিলদার, তারা প্রজাদের কাছারি মানে যেখানে বিচার হতো সেখানে ধরে নিয়ে যেত, পিছা মোড়া করে বেঁধে রাখতো, ওদের পিছনে মোড়া করে বেঁধে রাখতো, তারপর মাল ঘরে আটকে রাখতো। ওদেরকে কিন্তু একটা মাল ঘরে আটকে রাখতো। নিলামে সব সম্পত্তি খাস করে নিত, সব সম্পত্তি নিলেম করে কিন্তু ওরা নিয়ে নিত। মহাজন কর্জাদানে 1 মণে 2 মণ সুদ আদায় করত। যারা টাকা ধার দিত প্রতি 1 মণে 2 মণ ইন্টারেস্ট বা সুদ নিত। এইরকমভাবে ওদেরকে সর্বশান্ত করে ফেলত। কিন্তু দেখো ওখানে আরও বিভিন্ন গ্রামের নাম আছে, নোয়াপাড়া, দুমানকুড়া, ঘোষপাড়া আর ভুবনকুড়ার বিরাট তল্লাটে ডালু চাষিরা আজ কিন্তু জেগে উঠেছে। এইগুলো প্রত্যেকটি গ্রামের নাম, নোয়াপাড়া বলো, দুমানকুড়া বলো, দুমনাকুড়া বলো, ঘোষপাড়া বলো বা তোমার এই ভুবনকুড়া বলো, এই সমস্ত জায়গায় ডালু চাষিরা শিক্ষিত হয়েছে। তারা বলেছে জমিদারের খামারে আমরা আর ধান তুলব না, কারণ তো তেভাগা আন্দোলন পড়েছো তোমরা, জমিদার নাগল তার, তাই ওরা বলল আমরা জমিদারের খামারে আর ফসল তুলবই না। আর ধান তারা আর তোলেনি সত্যি, পুলিশ কাছারি কিছুই হয়নি, শেষে জমিদারের হার মেনেছে। জমিদার কিন্তু হেরে গেছে এদের সংঘবদ্ধ লড়াইয়ের কাছে। আজ তারা গর্ব করে বলে, আজ তারা অহংকার করে কি বলে, বন্দরের ভদ্রলোকেরা আজ আমাদের তুই তাকারি করতে সাহস পায় না। একসময় বন্দরের ভদ্রলোকরা এই শ্রেণীর গরিব চাষিদেরকে তুই দিয়ে কথা বলতো, এখন কিন্তু তুই বলতে এরা ভয় পায়, কারণ আজকের মানুষ শিক্ষিত হচ্ছে, আপনি বলে সম্ভাষণ করে, থানায় গেলে থানায় চেয়ারটা ছেড়ে বসতে দেয়, কারণ আমরা এখন সভ্য হয়েছি। আগে বাপ ছেলে একসঙ্গে বসে মদ খেত, এখন মদ খা সমাজের চোখে খুব লজ্জার বিষয়। তাহলে সমাজ পিছিয়ে ছিল, তাই বাবা ও ছেলে একসঙ্গে মদ খেত, এখন এটাও উঠে গেছে। মদ খাওয়া সমাজের কাছে লজ্জার ব্যাপার, ঘৃণার ব্যাপার। যারা খায় লুকিয়ে লুকিয়ে খায়, তার সভ্যতা কিন্তু এগিয়ে গেছে। হাল বলদের অভাবে চাষ আমাদের আজকাল বেজায় মুশকিল, কারণ ওখানে হাল বলদ খুব বেশি নেই, তার ফলে ওরা বেশি চাষ করতে পারে না।
বিপদ হয়ে যায়। এখানকার চাষিরা তাই সবাই মিলে গাঁতায় চাষ করে, যেখানে না বলদ বা মাটি খুঁড়তে হবে না, বীজ ফেলে চাষ হবে, সেখানে তারা চাষ করত, অর্থাৎ জলাজমি এলাকায় বা নিচু এলাকায়। চাষ করতে করতে ওরা ছেলে মেয়েদের নিয়ে গান ধরত। একটা গান তোমাদের এখানে দেখো দিয়েছে, গানটির মানেও দিয়েছে, শুনো শুনো বন্ধু গো ভায়া, রোয়া লাগাইতে চলো গো এলা, বন্ধুর জমিখানি দাহা কোনা, হাল জড়িছে মহিষ সেনা, হালবো আছে নি উতি মাতি রে, কতবা লাগাবো নীতি নীতি। এই পুরোটার মানে দেখো পরপর দিয়ে দিচ্ছে আমাদের চলো বন্ধু এখন রোয়া লাগাতে যায়, মানে রোপণ করতে যায়, পাহাড়ের নিচে আমাদের জমি হালের ভারে মোষের শিং নুয়ে পড়ছে, অর্থাৎ নিচু এলাকায় আমাদের জমি আছে, নাগল চালাতে গিয়ে মোষের শিং নেমে পড়ছে, আমরা হাল বইছি ভাই, আমরা হাল বইছি, নাগল দিচ্ছি ভাই, নাগল দিচ্ছি, কিন্তু কঠিন মাটি উঠতে চায় না, এত শক্ত পাহাড়ে মাটি যে সেই মাটি কিন্তু উঠতে চায় না বা খুঁড়তে চায় না। কি কষ্ট, কি কষ্ট। এই পুরো কবিতাটি মানে তোমাদের এখানে দেওয়া আছে। যারা এত কষ্ট করে আমাদের মুখে অন্ন যোগায় ইচ্ছে করে, যারা এত কষ্ট করে আমাদের ফসল যোগাচ্ছে, তোমাদেরকে ইচ্ছে করে এদেরকে ঠকাতে। জমিদারের হাত থেকে বাংলার সমস্ত জমি তাদের হাতে দিই। তোমাদেরকে মনে হয় না যে যারা এই চাষ করছে তাদের হাতে জমিগুলো দিয়ে দিই, জমিদারের হাত থেকে কেড়ে নিয়ে চাষ যাদের করছে তাদের হাতে দিয়ে দিই। মহাজনের নিষ্ঠুর ঋণের বোঝা থেকে মুক্তি দিই। যে মহাজনরা বংশ পরম্পরায় এদেরকে ঋণগ্রস্ত করে ফেলে, সেই মহাজনের অত্যাচার থেকে এদের মুক্তি দিই। তোমাদেরকে ইচ্ছে হয় না এরা মুক্তি পাক, তাই বাম আন্দোলনে, তেভাগা গণতান্ত্রিক আন্দোলনে আমরা জানি চাষিরা সফল হয়েছে। তাহলে বোঝা গেল গল্পটি কি, তোমাদের মূল বিষয়টা টোটালি আরেকবার তোমাদের জিস্ট করে দিই। দেখো গল্পটা খুঁটিয়ে পড়ালাম যে ছাতির বদলে হাতি গল্পটির মধ্যে গল্পের মূল নায়ককে চ্যাংম্যান নিশ্চয়ই বুঝতে পারলে, সে কিন্তু শহরে গিয়ে মহাজনের কাছে, সে কিন্তু কি মহাজনের নাম না, সেই মহাজনের নামটাও কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে, যে সেই হালুয়াঘাট বন্দরে সে মনমোহন মহাজনের কাছে গিয়ে কিন্তু কি করেছিল, তার জিনিসপত্র কিনতে গিয়েছিল, প্রচণ্ড বৃষ্টিতে সে আটকে যায়। অবশেষে ওই মনমোহন মহাজন তাকে নতুন রসিদ করা ছাতাটি খুলে দিয়ে দেয়, এবং সেই ছাতার দাম হিসেবে সে পরের সপ্তাহে দিতে চেষ্টা করলে সে কিন্তু নিতে চায়নি। আস্তে আস্তে সুদ বাড়ে, তারপরে ছাতার কথা ভুলে যায়। চ্যাংম্যান দিয়ে তাকে একদিন পাকড়াও করে ধরে এবং তারকে প্রচুর পরিমাণে সুদ সহ কিন্তু পয়সা আদায় করে নেয়, এবং তাই এটাকে উনি বলছেন বিপদে পড়া। তো এইভাবে চক্রবৃদ্ধি হারে ছাতার দাম সমেত যে টাকা নিয়েছিল সেটা 1000 টাকা, যা একটা হাতির দাঁতের সমান। তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো যে এগুলো কিন্তু একটাও বানিয়ে গল্প নয়, এখানে এরকম অনেক আছে। কুমারগাতি নিবেদন আছে, ডালুদের আছে কথা, তারাও এভাবে ডালু এবং যারা এখানে দুজন কথা বলেছে যে কুমারগাতি গ্রামে সেখানে কোটেশ্বর সাহা 36 বিঘা জমি কেড়ে নিয়েছিল, হ্যাঁ, আর একজন কোদাল দিয়ে তার 15 বিঘা জমি কেড়ে নিয়েছিল, বুঝতেই পারছো। আর ডালু হাজংদের মধ্যে বিতর্ক হয় কে বড় জাত কে ছোট জাত, কিন্তু সবাই চাষি। পরবর্তীকালে এদের ছেলেমেয়েরা প্রতিজ্ঞা করেছিল যে তারা আর ফসল খামারে তুলবে না, তুলেনি, এবং পরবর্তীকালে এদের বিপ্লব সফল হয়। আর এই সফলতার বিষয় তারা এখন সমাজ সভ্য হয়েছে, তারা বাপ ছেলেতে বসে এখন আর মদ খায় না, থানায় গেলে তাদের এখন সম্মান দেয়। পরবর্তীকালে আমরা জানি যে এরা নিষ্ঠুর বোঝা থেকে মুক্তি পায়। এইরকম নানকার প্রথা একটা ছিল, যেটা তাদেরকে বিভিন্নভাবে কর নিত, এই কর থেকে মুক্তি পেয়েছিল। এই বিভিন্ন কর থেকে মুক্তি হলো তোমাদের এই গল্পটির মূল বিষয়, অর্থাৎ ছাতির বদলে হাতি। তোমরা অবশ্যই জানিও গল্পটি তোমাদের কেমন লাগলো, কারণ আমি তোমাদের কমেন্ট কিন্তু পড়ি। আর যদি তোমরা কমেন্টে জানাতে চাও অবশ্যই তোমাদের 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে আমি পুরোটাই সাজেশন করে এমনকি তোদের উত্তর সহ আলোচনা করব। আর যদি সত্যি স্ট্যান্ডার্ড উত্তর পেতে চাও, আমাদের প্রচুর ছেলেমেয়ে আছে, বাংলায় 98, 99ও নাম্বার পেয়েছে,
এই নম্বর পেতে চাও অবশ্যই আমাদের একটি ফ্রি চ্যানেল আছে, তার নাম বাগিশ t.me/বাগিশ এডুকেশন, t.me/বাগিশ এডুকেশন। বাগিশ এডুকেশনে বড় হবে। এই চ্যানেলের মধ্যে তোমরা ঢুকবে, সমস্ত নোট সাজেশন তো পাবেই। আর তোমরা আমাদের নিজস্ব একটা অনলাইন সিস্টেম আছে, সেখানেও তোমাদের কিন্তু অনলাইনে যদি পেড কোর্সে অন্তর্ভুক্ত হতে পারো, সেখানে নোট সাজেশন বাড়িতে বসে পেতে পারো। তোমাদের অবশ্যই যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সম্পূর্ণ ফ্রি, এখানে তোমরা কিন্তু নোট সাজেশন তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর ডাউট করে এখান থেকে করে থাকি। যাই হোক, ছাতির বদলে হাতি গল্পটি তোমাদের পড়ানো হলো। স্পেশালি বাংলা এবং আর্টসের যে কোনো বিষয়ের উপর তোমরা যে নোটসপত্র সাজেশন পেতে হয় অবশ্যই জানিও। তোমাদের জন্য কিন্তু থাকছে একটা বিশেষ সুযোগ। বাগিশ স্যার তোমাদের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। শুধু তোমরা তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদেরকে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, তাহলে আমরা আরও উৎসাহী হব ও 2024-এর মতোই 2025-এর প্রত্যেকটি ছাত্রছাত্রী বাংলায় এবং স্পেশালি আর্টসের সমস্ত বিষয়ে সফলতা অর্জন করে একটা ভালো মার্কস নিয়ে আসুক। বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।